যে আমি মুশতাক ভাই যে প্রসঙ্গগুলো তুলেছেন, অর্থাৎ সমস্যাটা আমরা সবাই মোটামুটি আমরা জেনেছি যে সমস্যাটা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। অ্যাটলিস্ট এই ঘরে যারা আমরা এই মুহূর্তে আছি তারা আমাদের যে সংকটটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম তারা একটা পরিষ্কার ধারণা আমাদের হয়েছে। এখন সাথে সাথে উনি ওখানে থামেননি, ওখান থেকে আমাদের একটা সমাধানের রাস্তা বের করেছে যে নতুন যে বন্দোবস্ত, অর্থাৎ নতুন ক্ষমতার যে নতুন বন্টন হবে, যে বিন্যাসটা হবে, সেই বিন্যাসটা কোথায় কিভাবে হতে পারে। তার মধ্যে একটা উদাহরণ দিয়েছেন যে আমাদের অর্থনীতিতে যে পরিবর্তনটা হয়েছিল, যে কেন্দ্রীভূত অর্থনীতি, যে কয়েকটা এলিটের কাছে একেবারে অ্যাবসলিউটলি বা এক্সট্রিমলি সেন্ট্রালাইজড যে ইকোনমিক পাওয়ার, সেটার একটা পাল্টা ধরন হতে পারত, যেটা থেকে পরিবর্তন হয়েছিল যে অনেক এসএমই থাকা, অর্থাৎ একটা ব্রড বেসড ইকোনমিক পার্টিসিপেশনের সুযোগ থাকা, সেটা একটা আমাদের সুযোগ ছিল। তার থেকে কিছু এভিডেন্স আমরা কালেক্ট করতে পারি। তো এই একই ধরনের ওনার বক্তব্যের শেষ দিকে এসে যে পরামর্শ দিয়েছেন যে আমাদের আরো সমাজে অনেক সংগঠন লাগবে, যে সংগঠনগুলো অনেক নেটওয়ার্ক লাগবে, যারা আসলে এই ক্ষমতার কেন্দ্রিক ভবন যে প্রক্রিয়া বা ক্ষমতার যে কেন্দ্রীভূত যে প্রয়োগ হয়, সেই প্রয়োগটাকে চ্যালেঞ্জ করতে পারে। যদি মোটা দাগে এই জায়গাতে আমরা থাকি, যে আমি যদি ভুল না বুঝে থাকি, তাহলে এরকম একটা পরামর্শ। তো আমার মনে এই পরামর্শটা আমি খুব দ্বিমত করার কোনো জায়গা নেই। যদি আমরা আন্দোলনের ধরনটা দেখি, 24-এর আন্দোলন কিংবা ভ্যাট বিরোধী আন্দোলন কিংবা সড়ক নিরাপদ সড়কের যে আন্দোলনগুলো, সেই আন্দোলনগুলোতে আমরা দেখেছি যে এটার মধ্যে অনেকটা ধরা যেতে পারে যে অ্যানার্কিস্ট লিটারেচারে এরকম উল্লেখ কিছু আমাদের আগেই দিয়েছিলেন, আভাস দিয়েছেন, বা এরকম সম্ভাবনা যেটা হতে পারে এরকমগুলো কাজ করে, সেটা আমরা দেখেছি যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সংগঠন, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র নেটওয়ার্ক, যেটা খুব স্পন্টেনিয়াস নেটওয়ার্ক, তারা যুক্ত হয়ে বড় একটা কারণে একটা বড় শক্তি হিসেবে সমাজে হাজির হতে পারে এবং বড় পরিবর্তনে তারা ধাক্কা দিতে পারে। ফলে এটা তাত্ত্বিকভাবে এটা অনেকগুলো সমর্থন ইতিমধ্যেই আমাদের কাছে আছে। কিন্তু এখন আমরা যে পর্যায়েটা আছি, অর্থাৎ একটা আন্দোলন বা একটা অভ্যুত্থান তৈরি করার একটা পর্যায়ে, কিন্তু সেখান থেকে যখন আমাদের আজকে যে মূল টাইটেলের যদি ফিরি, যে একটা গণতান্ত্রিক বিনির্মাণ বা একটা গণতান্ত্রিক রূপান্তর, সেটা কিন্তু অভ্যুত্থানের পরের ধাপ। ফলে অভ্যুত্থান সংগঠনের ক্ষেত্রে এটাকে একেবারে বড় রকমের পরিবর্তনের ক্ষেত্রে যেরকম সংগঠনগুলো, ক্ষুদ্র সংগঠন কিংবা নেটওয়ার্কগুলো যেভাবে কাজ করতে পারে, সেটা পরের ধাপে যে রূপান্তর প্রক্রিয়া, সেখানে কি একইভাবে কাজ করতে পারে? বা পরের ধাপে যখন একটা স্থিতিশীল রাজনৈতিক অবস্থা তৈরি হচ্ছে, সেখানে ক্ষমতার যে প্রয়োগ হবে, যে আর্বিট্রারি প্রয়োগ হবে, সেই প্রয়োগটা আটকানোর ক্ষেত্রে কি এই সংগঠনগুলো এভাবে কাজ করতে পারে? প্রশ্ন যদি সেখানে যায়, তাহলে ধরেন আমি প্রথমত দুটো উদাহরণ দিই যে এই সংগঠনগুলোতে অনেক রকম সংগঠন আছে। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, আমি যেটা একজন সদস্য, এই সংগঠনটি একটা দীর্ঘদিনের একটা ইতিহাস আছে এবং এটার মধ্যে যে কাঠামো, সেটা গণতান্ত্রিক। এটার মধ্যে যে নির্বাচন প্রক্রিয়া হয়, সেটা কিন্তু কোন রকম ইন্টারফারেন্স ছাড়া, এবং এটা মানুষ স্বেচ্ছায় অংশ নিতে পারে, না কোথাও কোনো বাধা নিষেধ নেই। অর্থাৎ একেবারেই গণতান্ত্রিক যদি বলি, সংগঠনটা কিন্তু গণতান্ত্রিক। ধরেন যদি আমি আরেকটা সংগঠনের কথা বলি, যদি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, অর্থাৎ বিএমএ, যারা প্রফেশনালরা, মেডিকেল প্রফেশনালরা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকে। এরকম আরো অনেক প্রতিষ্ঠানের কথা বলা যাবে, যেরকম প্রতিষ্ঠানগুলো আইনজীবীদের সংগঠন। আমি ধরেন আরেকটা যেটা আমাদের সবার পরিচিত, পিআইবি পরিচিত, সাংবাদিক সমিতি। এই সমিতিগুলো, সংগঠনগুলো সমাজের থেকে তৈরি হয়েছে, তারা গণতান্ত্রিকভাবে তৈরি হয়েছে। কিন্তু গত 15 বছরে আমরা কি দেখলাম? গত 15 বছরে আমরা এই সংগঠনগুলো, এই যে ক্ষমতার প্রয়োগ কিংবা যে ব্রড বেসড পার্টিসিপেশনের মেম্বার হিসেবে আমরা যে এই বিভিন্ন সিভিল ইনিশিয়েটিভ গুলোকে আমরা চিন্তা করি, অর্থাৎ যেগুলোর মধ্যে শিক্ষক সমিতি একটা পড়তে পারে, সেগুলোর মধ্যে এরকম ছাত্রদের সংগঠন করতে পারে, সাংবাদিকদের সংগঠন করতে পারে, আরো তরুণদের সংগঠন করতে পারে, উদ্যোক্তাদের সংগঠন করতে পারে। কিন্তু এরকম সংগঠন তখনও ছিল। আমরা গত 15 বছর দেখেছি, আমরা এই যারা স্টার্ট আপ করে তাদের সংগঠন দেখেছি, উদ্যোক্তাদের সংগঠন দেখেছি, কিন্তু দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এই যে রেজিম, সেই রেজিমের যে ইলিগাল পাওয়ার অ্যাবিউজ, সেটাকে লেজিটিমাইজেশনের একটা বড় রকমের মাধ্যম হয়েছে। সাংবাদিকরা কি করেছে? সাংবাদিকরা একই রকম ভাবে, সাংস্কৃতিক কর্মীরা কি করেছেন? একই রকম ভাবে এই কুৎসিত যে অবৈধ ক্ষমতা দখল, সেই ক্ষমতা দখল প্রক্রিয়াকে কিন্তু এটা লেজিটিমাইজ করে গেছে। তাহলে আমরা যদি ভাবি
যে প্রত্যাশা মুশতাক ভাই করছেন যে আমাদের আরো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সংগঠন আমরা করবো, তো সেই সংগঠনগুলোর কাছে যদি আমাদের এই সংগঠনগুলোর অস্তিত্ব এবং উদাহরণ আমাদের হাতে বা হাতে থাকে, তাহলে ডান হাতে আমি ওইরকম কোন ধরনের সংগঠনের ব্যাপারে আশাবাদী হতে পারি যারা এই সমস্তকে চ্যালেঞ্জ করতে পারে। তো এটা থাকলো প্রশ্ন। আমি এখান থেকে সরে শেষের দিকে যেতে চাই, যেটা যেখানে আমার স্থানীয় সরকারের একটা ব্যাপার। আমার মনে হয় এই যে ক্ষমতার বন্টন বা যে নতুন বিন্যাস, সেই বিন্যাসের ক্ষেত্রে আসলে স্থানীয় সরকার একটা অন্যতম মাধ্যম হতে পারে। এটা আমরা এটারও লিটারেচার বা তত্ত্ব প্রচুর আছে আমাদের সমর্থনে যে আসলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কাজ করানো সম্ভব। এবং যদি আমাদেরকে ওই সেন্ট্রালাইজেশন, সবাই যদি সেক্রেটারিয়েট বিল্ডিং থেকে যদি আমরা সিদ্ধান্ত নেওয়ার, অর্থাৎ রিসোর্স অ্যালোকেশনের যে ডিসিশন গুলো আছে, সেই ডিসিশন গুলো যদি লার্জলি আমরা আরো ডিসেন্ট্রালাইজ করতে পারি, অর্থাৎ রুরাল করতে পারি, অর্থাৎ সেটা শহরগুলোর জন্য শহরে, সেটা গ্রামগুলো উপজেলা, অর্থাৎ আমাদের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, এমনকি জেলা পরিষদ, যেটা আপাতভাবে অকার্যকর একটা প্রতিষ্ঠান মনে হয়, সেই প্রতিষ্ঠানগুলো এবং নগর সরকার প্রতিষ্ঠান যে ধারণাগুলো আছে, এই জায়গাগুলোতে যদি আমরা ক্ষমতার বন্টনটা দিতে পারি, ক্ষমতার একটা ভাগ দিতে পারি, সেক্ষেত্রে আমাদের সামনে একটা সম্ভাবনা তৈরি হয় যে সবকিছুর জন্য আমাদের মন্ত্রণালয়, সবকিছুর জন্য প্রধানমন্ত্রীর দপ্তর কিংবা সবকিছুর জন্য সেক্রেটারিয়েটের কাছে আসার যে জায়গাটা, সেই জায়গাটার একটা বাধা তৈরি হতে পারে। আমরা স্থানীয় সরকার কমিশনের সময় আমরা দেখেছি এবং অনেকগুলো সেই ধরনের পরামর্শ দেওয়া হয়েছে, মানে সেই ধরনের সুপারিশ আমরা তৈরি করার চেষ্টা করেছি, সেগুলো আছে। সেটা যদি আমাদের সেই সুমতি হয় তাহলে হয়তো সেক্ষেত্রে আমাদের সম্ভাবনা থাকতেও পারে যে স্থানীয় সরকারকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা যেতে পারি। কিন্তু ইন অ্যাডিশন টু দ্যাট আমি শেষ করার জায়গাতে বলবো যে আমরা এই যে ক্ষমতার বন্টনের যে প্রক্রিয়ার কথা বলছি, বলে যে নতুন ধরনের প্রতিষ্ঠান তৈরি হবে, নতুন ধরনের বাংলাদেশের যে নতুন পরিবর্তনের কথা ভাবছি, সেই পরিবর্তনের ক্ষেত্রে এই ক্ষমতার বন্টন কিংবা ইনক্লুসিভ ইনস্টিটিউশন তৈরি করার যে প্রক্রিয়া, এটা কিন্তু খুব অটোমেটিক হবে না, এবং এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এবং এটা খুব এটার মধ্যে এটা যন্ত্রণাময় প্রক্রিয়া, মানে এটা কোনোভাবেই আরামের ব্যাপার না। এই 9 মাস কেন 9-এর সাথে এর আগে পিছনে 3, 4, 5 যোগ করলেও এটা শেষ হবে না, এটা একটা দীর্ঘ সময়ের একটা কাজ। এখন সেই কাজে যে প্রতিষ্ঠান বা যে সংগঠন, আমি যদি মুশতাকের আইডিয়াটা নিয়েও নেই যে ঠিক আছে আমাদের এখন সংগঠন দরকার, কিন্তু এই সংগঠনগুলোর চরিত্রটা কি হবে এবং যে সংস্কার প্রচেষ্টা বা যে উদ্যোগগুলো আমরা নিতে চাচ্ছি সেটা ধরনটা কেমন হবে, সেটা কিন্তু আমি মনে করি যে আরেকটা জায়গাতে আমরা একটু আন্ডারমাইন করছি কিনা এটা একটু ভেবে দেখা দরকার। সেটা হলো যে আমাদের নতুন গল্প দরকার, অর্থাৎ আমাদের ইডিওলজির যে একটা রোল আছে পুরো ট্রান্সফরমেশন প্রসেসে, অর্থাৎ এটাকে খুব ইনস্ট্রুমেন্টালি না দেখে যে ঠিক আছে এই টিক এই করলে এরকম হয়ে যাবে, এরকম ইনস্ট্রুমেন্টালি না দেখে এটার সঙ্গে যে একটা ইডিওলজির একটা সম্পর্ক আছে, অর্থাৎ আমরা যদি এই ন্যারেটিভটা ধরতে না পারি, অর্থাৎ আমি ধরুন বিএম এর উদাহরণটাই যাই, শিক্ষক সমিতির উদাহরণটাতেই যাই, যে এই সমিতিটা কি করবে, এই সমিতির ভূমিকা কি, এই সমিতির কি ইতিহাস আছে, এই গল্পটা দিয়ে যদি সমিতিটাকে একটা জনমুখী সমিতিটাকে যদি আমি মানুষকে ক্ষমতাকে চ্যালেঞ্জ করার জায়গায় একটা লেজিটিমেট সিভিক ইনিশিয়েটিভ হিসেবে না রাখার জন্য যদি আমার কোনো গল্প না থাকে, যদি কোনো ন্যারেটিভ না থাকে, অর্থাৎ ওই ইডিওলজিক্যাল যে কোটিং সেটা যদি আমরা না ক্রিয়েট করতে পারি, অর্থাৎ সে যখন সরকারি সিদ্ধান্তকে, অর্থাৎ তৎকালীন সময়ে সরকারি সিদ্ধান্তকে সে যখন লেজিটিমাইজেশন করছে, সেটা যে একটা খারাপ করছে, সেটা যে অন্যায় হচ্ছে, সেটা যে তার ভূমিকা না, এই গল্পটা যদি আমি বাজারে কন্টিনিউয়াসলি না রাখতে পারি, অর্থাৎ এই ইডিওলজিক্যাল স্ট্রেংথটা যদি আমরা কন্টিনিউয়াসলি ক্রিয়েট করতে না পারি, তাহলে কিন্তু এই প্রতিষ্ঠানগুলি বা সংস্কারগুলি তার সকল কিছুই কিন্তু আবার ঘুরে ফিরে পুনরাবৃত্তিতে ফিরে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফলে আমার কাছে এটা আমার একটা সাবমিশন থাকবে সবার কাছে যে এই ইডিওলজির জায়গাটাকে নতুন করে দেখা, যে পুরনো বাইনারি দিয়ে আমরা যা আমাদের মধ্যে আটকে রাখা হয়েছিল সেই বাইনারিটা ভাঙা, যে মুক্তিযুদ্ধের যে বয়ান আমাদেরকে দিয়ে রাখা হয়েছিল সেই বয়ানটা ভাঙা, এবং একই সাথে এখন যে নতুন করে উঠে আসছে আবার ধর্মভিত্তিক যে বয়ান, সেই বয়ানটাকেও ভাঙা, অর্থাৎ এই অনেকগুলো প্লুরাল একটা স্পেস যদি আমার বয়ানের জায়গায়, আমার ন্যারেটিভের জায়গায় যদি আমি ক্রিয়েট করতে না পারি, তাহলে ওই সংগঠনগুলোই আবার ওরকম ক্রমশ দানব আকার হয়ে যাবে। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি। আমার জাস্ট এই সেপ্টেম্বরে এবং আগস্টের শেষ, গত সেপ্টেম্বরে কি কারণে যাও বন্ধুদের কারো ধারণা হয়েছে যে কোথাও আমি ফোন করতে পারি, তো খুবই হাস্যকর। তো আমাকে আমার ফোন করেছেন কক্সবাজার সমিতির একজন নেতা। সে কক্সবাজার সমিতিতে
পারফেক্টলি ইলেক্টেড একজন নেতা, অফিস হোল্ডার, আমি নামটা বলতে চাই না, ফোন করে বলছেন যে এই সেপ্টেম্বরে সেক্ষেত্রে তৎকাল আমি রাজনৈতিক দল বিএনপি ছাড়াও যে আরেকটি প্রধান রাজনৈতিক দল জামায়াতে ইসলামী, তার থেকে ফোন করে বলা হচ্ছে যে ওদেরকে পদত্যাগ করতে হবে। কেন পদত্যাগ করতে হবে? ওরা তো ইলেক্টেড মেম্বারদের দ্বারা ইলেক্টেড, এটা তো শেখ হাসিনার নির্বাচন না, এটা ইলেক্টেড নির্বাচন, সেখান থেকে তাদেরকে পদত্যাগ করতে হবে। অর্থাৎ আমি বলছি যে এই যে সংগঠনগুলো, যে রাজনৈতিক দলগুলো, এটা সেটা বিএনপি বলি, জামায়াতে ইসলামী বলি, এই দুটো দলকে উদাহরণ আমি বলবো, তারা কিন্তু নতুন দাপট দেখানো শুরু করেছে, সেপ্টেম্বর থেকে শুরু করেছে, অগাস্টের ওই আসলে 8 তারিখ থেকে দেখানো শুরু করেছে। তো তারা এই আমি সিভিক স্পেসে থাকি আর স্টেটের স্পেসে থাকি, এই যে দখল, সেই দখলটা কিন্তু চালাচ্ছে এবং সেই দখলটা কুৎসিতভাবে প্রয়োগ করছে। ফলে আমার এই দখলকে কাউন্টার করার জন্য আমার একই সাথে আমার ইডিওলজিক্যাল একটা ফাইট দরকার, কন্টেস্ট দরকার। সেই কন্টেস্টটা মানে ওই সংগঠনগুলোর সাথে রাস্তাতে আমরা কতটুকু মোকাবেলা করবো তার চেয়ে আসলে ইডিওলজিক্যাল কন্টেস্টটা আমার একই সাথে জারি রাখা দরকার। তো সেটার জায়গাতে যদি আমরা পিছিয়ে যাই, তাহলে আমার ধারণা ওই সাংগঠনিক ভাবে তখন ইনস্টিটিউশন আবার এক্সট্রাকটিভ ইনস্টিটিউশন হয়ে যাবে এবং আসলে শেষ পর্যন্ত কাজ করবে না। তো সেই আশঙ্কা এবং পর্যবেক্ষণ রাখছি। জি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।